আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো আমি তোমাদেরকে বলছিলাম রাসায়নিক পরিবর্তন নিয়ে কিছু সিলেক্টেড এমসিকিউ দিব। সিলেক্টেড এমসিকিউ বলতে আসলে তোমাদের ওই মানে টপিকগুলোর বেসিকগুলো আসলে মাস্ট বি জানতে হবে, ঠিক আছে? তো ওইগুলো থেকে আসলে মেনলি কোশ্চেন আসে, যেমন কি পিএইচ এর যে ব্যাপার স্যাপার, তারপর বিক্রিয়ার হারের বৈশিষ্ট্য, এই টাইপসের বাফার, এই টাইপসের যেগুলো সেগুলো কনসেপ্টগুলো একটু মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে কথাবার্তা। সবগুলো এমসিকিউ দেখাবো না, জাস্ট যেগুলোর বেসিক লাগে সেগুলো একটু করে বুঝাই দিব। তো বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করা যাক। আচ্ছা, আমরা অনুবন্ধী জিনিসটা নিয়ে পড়বো। অনুবন্ধী জিনিসটা মেনেছে এইচ প্লাসের কিছু একটা করা। তো অম্লর ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাড করবো, এত হচ্ছে অ্যাসিড, এত হচ্ছে অ্যাড, ঠিক আছে? আর ক্ষারে হচ্ছে বেস না ইংলিশ বেস বিয়োগ। তো যখন আমরা ক্ষারের ক্ষেত্রে হচ্ছে এইচ প্লাস আয়ন বিয়োগ করবো আর অম্লের ক্ষেত্রে হচ্ছে এইচ প্লাস আয়ন যোগ করবো। এটা একটু মাথায় রাখবো, হ্যাঁ। তারপর এখানে একটা এমসিকিউ দেখো, রাসায়নিক বিক্রিয়া কখন ডেল এইচ ইকুয়াল টু ডেল ই হয়। তো আমি বলি, আমরা তোমার ফিজিক্স সেকেন্ড পেপার বইয়ে একটা সূত্র পাবা, ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল বি, এরকম একটা সূত্র আছে, মানে তাপগতিবিদ্যা প্রথম সূত্র যেটা। তো ওই সূত্রটার মতো এই সূত্রটা আসে যে ডেল এইচ ইকুয়াল টু ডেল ই প্লাস পি ডেল বি। তো পি ডেল বি এর ক্ষেত্রে তোমার বলছে যে কি কখন ডেল এইচ ইকুয়াল টু ডেল ই হবে, তো তার মানে হচ্ছে পি ডেল বি 0 মান আসতে হবে। এখন তোমার তাপমাত্রার কথা বলছে, সূত্রের মধ্যে আমরা তাপমাত্রার কথা পাচ্ছি না, তাহলে এটা প্রথমে বাদ। চাপের কথা বলছে, চাপ অথবা তাপ একটা শূন্য হইতেই পারে। তারপর হচ্ছে এখানে মোল সংখ্যার সমানের কথা বলছে, এটাও হবে না, তাহলে এই দুটার মধ্যে একটা হবে। এখন একটা জিনিস বুঝার চেষ্টা করো, আমরা যখন রাসায়নিক বিক্রিয়ার কথা বলতেছি তখন আমরা চাপ তাপমাত্রা এগুলো নিয়ে কাজ করি না। তাহলে তো আয়তন জিনিসটা হচ্ছে যে কি তোমার চাইলেই জিরো করতে পারি। তো ডেল বি এর মান হচ্ছে জিরো করবো, তো ডেল বি এর মান জিরো করলে ডেলি এইচ ইকুয়াল টু ডেলি হয়ে যাচ্ছে। তো কখন হচ্ছে যে কি ডেল এইচ ইকুয়াল টু ডেলি হয়, যখন হচ্ছে আয়তন স্থির হবে। তো এগুলো একটু পড়ে নিবা। তাপহারী বিক্রিয়াটা তো বললাম হাই কালার সাথে মিতা নাই দিয়ে একটা ছন্দ শিখাইছিলাম তোমাদেরকে, তাও একটু দেখাই দিই। এই যে এটা তাপ উৎপাদের যে উদাহরণগুলো সেগুলো যদি না হয় তাহলে হচ্ছে যে কি যেটা বাদ সেটা হচ্ছে তোমার তাপহারী হবে। যে কোনো একটা মাথায় রাখবা, নাহলে তাপ উৎপাদী মাথায় রাখবা, নাহলে হচ্ছে তাপহারী মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, এটা গেল, এমসিকিউটা একটু গেল। তারপর এটাও কিন্তু একটু ইম্পর্টেন্ট, যে সাম্যাবস্থা বৈশিষ্ট্য নয় গ্রন্থি প্রবাহকে ভূমিকাহীনতা, এটা দিয়ে মাথায় রাখিও। মেনলি হচ্ছে যে সামনের স্থায়িত্ব, উভয় দিকে সুগমতা, বিক্রিয়কের অসম্পূর্ণতা আর প্রবাহকে ভূমিকাহীনতা, এই চারটা বৈশিষ্ট্য হচ্ছে আছে। আর এটা ভূমিকা অসুস্থ ট্রিকটা দিয়ে মাথায় রাখতে পারো, বাট আমার মনে হয় যে মানে পড়তে পড়তে চলে আসবে। তো বৈশিষ্ট্য নয় যেহেতু বলছে, তার হচ্ছে বিক্রিয়ার হার উত্তর হবে। আচ্ছা, এবার এখানে আসি ঋণাত্মক প্রভাব। প্রভাব যতগুলো আছে প্রভাবক সবগুলো একটু পড়তে হবে। তোমার ঋণাত্মক কি ছিল, গ্লিসারিন, অ্যানিসল এগুলো ছিল, ঠিক আছে? তারপর ম্যাঙ্গানিজ 2 প্লাস কি ছিল, অটো প্রভাবক ছিল। MnO2 ছিল তোমার কি ধনাত্মক প্রভাবক। তারপরে প্রভাব বিষ কি ছিল, S2O3। তো একটা পড়ার সময় সবগুলো পড়ে নিতে হবে। এই যে প্রভাব বিষ, S2O3, MnO2 ধনাত্মক, এগুলো একটু পড়তে হবে। নিকেলের মার্জালিন মানে দন্তন আছে, লাস্ট দন্তন দিয়ে হচ্ছে নিকেল। তো এগুলো। তারপর দেখে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের নিচে কোন প্রভাবক ব্যবহৃত। এই এমসিকিউটা আমি না হলে 50 থেকে 60 বার ভুল করছিলাম। তো আমি ডাব্লিউ দিয়ে রাখছিলাম, ডাব্লিউ দিয়ে হচ্ছে মানে অনেক ভুল করছি জীবনে। তো ফেরাস কখন ইউজ করি, যখন হচ্ছে হেবার পদ্ধতিতে, মানে তখন হচ্ছে কি আমরা NH3 অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে এটা ইউজ করি। তারপর নিকেল যেটা, সেটা হচ্ছে স্টিম অ্যালকেন হয়, হাইড্রোজেন উৎপাদনে ইউজ করা হয় আর কি। নিকেল মানে হচ্ছে তোমার স্টিম অ্যালকেন রিফর্মিং হয়। L2O3 এর আমরা মূলত 6 পড়ছি। আর যেটা তোমার সালফিউরিক অ্যাসিডের স্পর্শ পদ্ধতিতে প্রভাব হচ্ছে প্লাটিনাম অথবা B2O5। তো H2SO4 হচ্ছে দুইভাবে তোমার করতে পারে, একটা হচ্ছে প্লাম্বাম প্রকোষ্ঠ দিয়ে, তখন হচ্ছে NO ইউজ হবে। আর যখন H2SO4 স্পর্শ পদ্ধতিতে করবো তখন হচ্ছে আমরা B2O5 করবো। দেখো, একটা জিনিস টাচ করার জন্য দুইটা জিনিসের সংযোগ লাগে না। দুইটা জিনিস ধরো, একটা জিনিসকে টাচ করবে, যে এই ধর আমি বইকে টাচ করতেছি, আমার হাতের সাথে বইয়ের একটা টাচ, তো দুইটা জিনিস লাগে। কিন্তু B2O5টা আমি মাথায় রাখতাম যে মানে দুই আছে, দুই যখন আমি লেখাটা পড়ার সময় B2O5 দুইটা পাবো, তখন হচ্ছে যে ওটা তোমার স্পর্শ পদ্ধতিটা ছিল আর কি। আচ্ছা, এখানে দেখো তোমার লাসাতেলিয়ার নীতি, লাসাতেলিয়ার নীতির কনসেপ্টটা একটু ভালো মতো মাথায় থাকতে হবে। টয়েস AB2 প্লাস B2 টয়েস AB3 আসছে, ডেল এর মান মাইনাস এত আসছে। তো মাইনাস হলে যখন তোমার, এটা আমি বুঝে যাচ্ছি ডেল এর মান নেগেটিভ, মানে তাপ উৎপন্ন হবে। তারপর তাপ উৎপাদীর ক্ষেত্রে কি হয়, আমরা যখন টেম্পারেচার বাড়াইতে থাকি পশ্চাৎমুখী বিক্রিয়া হয়, তাহলে হচ্ছে আমরা নিম্ন তাপমাত্রা যখন দেবো তাহলে হচ্ছে তোমার সামনের দিকে যাবে। এখন দেখো 2 আর 1 3, আর এদিকে হচ্ছে 2, তো 3 থেকে 2, তার মানে আমরা কি বলি, চাপ বাড়াইলে হচ্ছে বেশি মোল থেকে হচ্ছে কম মোলের দিকে যাবে। তার মানে যখন চাপ বাড়াচ্ছি তখন কি হচ্ছে, উৎপাদ বেশি বেড়ে যাচ্ছে না? তো সর্বোচ্চ উৎপাদন সত্য কি, নিম্ন তাপমাত্রা আর উচ্চ চাপ, ঠিক আছে? এগুলো পারবা, এগুলো পারবা। এটা একটু দেখাই দিই। এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের, যেটা তোমার ভাগ ক্যালসিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইড। তো এই যে কেসি কেপির যে ম্যাথগুলো সেগুলো সবসময় গ্যাস দিয়ে হবে, হ্যাঁ, অলওয়েজ হচ্ছে গ্যাস ইউজ হবে। তো দেখো এখানে ক্যালসিয়াম কার্বনেট যেটা, সেখানে মানে এটা সলিড, আর ক্যালসিয়াম অক্সাইডটাও সলিড। তো এটা হবে না। আমরা কেসি কি জানি, উৎপাদ বা বিক্রিয়ক। তো উৎপাদে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড ইউজ হচ্ছে, তো কেসির মান কার্বন ডাইঅক্সাইড। এই এমসিকিউটা বেসিকটা না থাকার কারণে এটা হিউজ পরিমাণে মানুষ ভুল করে। আমাদের মাথায় রাখতে হবে কেসি কেপি অলওয়েজ হচ্ছে গ্যাস আইটেম দিয়েই হয় আর কি। তো কোয়েশ্চেন পড়ার সময় জাস্ট দাগায় দিলে হবে না, একটু মাথায়
ঠান্ডার মতো রাখতে হবে। আচ্ছা, এই ম্যাথটা একটু দেখো, এটা তোমার হচ্ছে ক্যালকুলেশন করারও দরকার নাই, জাস্ট তুমি চিন্তা করবা, চিন্তা করে ডাইরেক্ট দেখো 4.25 মোল H2 আর 4.75 মোল I2 মিশ্রণকে হচ্ছে উত্তপ্ত করে 6.7 মোল HI উৎপন্ন হয়। দেখো আমরা যখন H2 প্লাস I2 যখন যুক্ত করতেছি তখন 2HI উৎপন্ন হয়, তাহলে আমরা যখন কেসি মান বাই করি কি হয়, উৎপাদয় বিক্রিয়ক। তো উৎপাদয় বিক্রিয়ক মানে 6.7 হোল স্কোয়ার হবে, বলছিলাম HI মানে পাওয়ারটা হচ্ছে কি তোমার পাশে সবটা হচ্ছে স্কোয়ার আকার হয়, 6.7 স্কোয়ার ভাগ হচ্ছে যে কি 4.25 ইন্টু 4.75। এখন দেখো 6কে যদি তুমি স্কোয়ার করো 36 আসে, আর নিচে দেখো 4 4 আর 4 4 16, 16কে যদি 36 দিয়ে ভাগ করতে যাই, দেখো 16 দুগুণা 32, তাহলে 36 যেহেতু তাহলে 2 দশমিক সামথিং মানে 2 এর থেকে একটু বেশি কিছু হবে, তো 2.22 হতে পারে। এগুলো কি হতে পারে 32 33 37। তো বুঝতে পারতেছো, জাস্ট একটু চিন্তা করলেই হয়, তোমার ক্যালকুলেটর লাগে না। তো বাকিগুলো ওইভাবে করে নিবা। অটোপ্রভাবক এগুলো আছে, দেখো এখানে একটু বুঝাই, মানে অনুবন্ধী অম্লক্ষারক বলছিলাম, অনুবন্ধীটা কি মেনলি কি H প্লাস যুক্ত করা বা হচ্ছে বাদ দেওয়া। তো HC আর NaOH কোনো যুক্ত সাথে কোনো সম্পর্ক আছে না। দেখো H2 এর সাথে যখন আমরা H প্লাস যুক্ত করবো H2O প্লাস হয় কিন্তু, তাহলে এটা উত্তর হবে। আর এগুলো দেখো এগুলো কেন উত্তর হবে না, O2 সাথে H যুক্ত করলে তোমার H2O তো হয় না, তাই না? এটাই। তারপর এদিকে H প্লাসের সাথে H প্লাস দিতে H2 হয়, Cl মাইনাস হয় না, তো এটা আবার। এবার থেকে H3PO2 এর খাত আমি বলছিলাম যে মানে ফসফরিক, মানে আগের লেকচারে তোমাদেরকে বলছিলাম যে এরকম ফসফরিক অ্যাসিডে PO2 এর ক্ষেত্রে তোমার মানে অক্সিজেন দুইটা হলে একটা হয়, তারপর তিনটা থাকলে হচ্ছে যে দুইটা হয়, এই লিখছো আমি লিখে রাখছি। তারপর তিনটা হলে হচ্ছে তোমার অক্সিজেন যখন চারটা থাকে তখন 3 হয়। তো এটা একটু মাথায় রাখতে হবে। ক্ষারকত্ব জিনিসটা কি মেনলি হচ্ছে যে মানে অম্লটা কত অনুক্ষারের সাথে তোমার বিক্রিয়াটা করবে, এগুলো গেছে। দেখো NH3 যোগের অনুবন্ধী অম্ল কোনটা, অনুবন্ধী অম্ল মানে এতে হচ্ছে যে কি অ্যাসিড, অ্যাসিড তোমার H প্লাস হচ্ছে যোগ অ্যাড করব, হ্যাঁ অ্যাড করব, তো NH3 এর সাথে H প্লাস দিলে NH4 প্লাস হয়, NH4 প্লাস হয় না, তো বাকিগুলো হচ্ছে উত্তর হবে না। এবার আছে HSO4 মাইনাস আয়নের অনুবন্ধী আছে, তা একটা H প্লাস যুক্ত করব, তো H2SO4 এসে গেছে। আর যদি সালফেট অনুবন্ধী ক্ষার বলতো তাহলে কি এসটা বাদ দিয়ে দিতাম, তখন হচ্ছে যে কি SO4 2 মাইনাস অনুবন্ধী ক্ষার। এবার যে পরেরটাই দেখছো অনুবন্ধী ক্ষার কোনটা বলেছে, কোনটা উভয়ধর্মী মানে দুইটার সাথে বিক্রিয়া। দেখো NH3 এর সাথে যখন H প্লাস যোগ করবো তখন NH4 প্লাস হবে, ভালো কথা, কিন্তু আমরা যখন বাদ দিয়ে দিব তখন NH2 মাইনাসটা একটা কিরকম কি আয়ন হয়, হয় না, এটা কিন্তু বাদ। এবার আসি HCO3 মাইনাসের সাথে যখন তোমার H বাদ দিব তাহলে CO3 2 মাইনাস হয়, তাহলে এটা একটা হচ্ছে, কিন্তু আবার যখন H যুক্ত করবো তখন কি হয় H2CO3 হয়, তাহলে এটাও হচ্ছে। এবার দেখো এখানে গ নাম্বার H3O প্লাস, তাহলে এটা হচ্ছে উত্তর। আবার দেখো H3O প্লাসের সাথে H প্লাস আমরা যুক্ত করতে পারবো না, CO3 মাইনাস CO3 2 মাইনাসের সাথে আমরা H যুক্ত করতে পারবো, HCO3 হবে, ভালো কথা, কিন্তু আমরা কি H বাদ দিতে পারবো, এখানে কোনো H আছে, তাহলে এটাও হবে না। সেম জিনিস উভধর্মী, এটাও সেম কথাবার্তা, H2 এর সাথে তোমার H বাদ দিলে হচ্ছে H মাইনাস হয়, আবার H প্লাস যুক্ত করে H3O প্লাস হয়, তাহলে বাকিগুলো উত্তর হবে না। অ্যামফেরিমেটিক মানে উভয়, উভয় মানে তোমার সেম জিনিস, যে দুইটার সাথে বিয়োগ করো। দেখো H3PO4 যদি আমি H বাদ দিয়ে দিই তাহলে H2PO4 হয়, কিন্তু আমি যদি H প্লাস যুক্ত করি তাহলে কি কিছু হবে, H4PO4, এগুলো তো কিছু হয় না। তো H3O প্লাস থেকে H বাদ দিলে আমরা হচ্ছে H2O পাচ্ছি, কিন্তু আবার যদি H প্লাস যুক্ত করছি এমন কি কিছু হয় না। এবার আসি H2SO4, H2SO4 থেকে আমি H বাদ দিলে HSO4 মাইনাস, এটা 2 মাইনাস এই আয়নটা হয়, কিন্তু আবার যখন H প্লাস যুক্ত করতে চাচ্ছি H3SO4, এরকম কিছু হয় না, H3PO4 হয়, H3SO4 হয় না কিন্তু। তো এটা মাথায় রাখতে হবে। এরপর এটা দেখো HSO4 2 মাইনাস, দেখো H যখন যুক্ত করবো H2SO4 হচ্ছে, H যখন বাদ দিব সালফেট আয়ন হচ্ছে, তো এইটা কিন্তু হচ্ছে, তো উভয়। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট টপিক পিএইচ এর ম্যাথ। পিএইচ এর তোমাদের কনসেপ্টটা আমি আগের যেটা ক্লাস নিয়েছি সেটা তো হচ্ছে স্লাইডটা দিয়ে দিচ্ছি আর কি। স্লাইড বলতে যে আমি যেভাবে পিএইচ এর ম্যাথগুলো করা শিখছিলাম সেই জিনিসগুলো একটু দিয়ে দিছি। দেখো 0.05 কে H2SO4 দ্রবণের পিএইচ কত, আমি মাথায় রাখবো যেহেতু তোমার ভাঙলে 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস হয়, দুইটা H প্লাস আয়ন পাচ্ছে, তা আমরা মেনলি পিএইচ এর সংজ্ঞা কি জানি, যে মাইনাস লগ H প্লাস আয়নের ঘনমাত্রার যে মানটা মাইনাস লগারিদমে। তো 0.05কে আমরা পাশে 2 দ্বিগুণ করবো, 0.1 আসবে, তো 0.1। এবার আসলে তোমার নিয়মটা হচ্ছে যে কি প্রথম ঘরটা দেখবো মানে কত নাম্বার ঘরের সংখ্যা আছে, তো দেখো 1 নাম্বার ঘরের সংখ্যা আছে 1 মাইনাস যে মানটা আছে সেটা লগ 1, সেটা বাদ দিব, তো লগ 1 এর মান হচ্ছে 0, তো 1 থেকে 0 গেলে হচ্ছে 1 হয়, ঠিক আছে। এবার আসি পরেরটা 0.005 দ্বিক্ষারকীয়, দ্বিক্ষারকীয় মানে তোমার এখানে সালফিউরিক অ্যাসিডের কথা বলতেছে, সকল অ্যাসিডের পিএইচ কত, তো 2 দিয়ে গুণ করবো, তাহলে 0.01 আসতেছে, 0.01 এর হচ্ছে 2 নাম্বার জায়গা হচ্ছে সংখ্যা আছে, তো 2 মাইনাস লগ কত, তোমার সংখ্যাটা কি 1 না 2 মাইনাস লগ 1, 2 থেকে 0 গেলে লগ 1 এর মান হচ্ছে 0, 2 থেকে 0 গেলে হচ্ছে 2। এবার আসি সেম কথা, এই যে 2 এটা দেখছো সালফিউরিক অ্যাসিডের, এটা ওই সময় যখন আমি লেকচার পড়াচ্ছিলাম তোমাদেরকে সেম জিনিস, যে
সালফিউরিক অ্যাসিডেরটা এটা অনেকবার আসে। আচ্ছা এবার এটা একটু বুঝো নিচের কোন দ্রবণের ক্ষেত্রে পিএইচ এর মান সর্বাধিক। দেখো আমরা পিএইচ এর কনসেপ্টটা কি জানি, মাইনাস লগ এইচ প্লাস। হ্যাঁ, এখন মাইনাস যখন গুণ করতেছে তার মানে কি এইচ প্লাস ঘনমাত্রার মানটা যত কমবে তত হচ্ছে পিএইচ বাড়বে, এটা মাথায় রাখতে হবে। যত কমবে তত হচ্ছে পিএইচ এর মানটা মাথায় রাখবে। দেখো 0.01 m HCl, 0.01 m HNO3, 0.001 H2SO4, 0.01 H2CO3। দেখো যখন আমরা ঘনমাত্রা বের করবো H2SO4 আর H2CO3, এখানে কিন্তু আমরা 2 গুণ করতেছি, কিন্তু এগুলো তো 2 গুণ করতেছি না, তাহলে এই দুইটা প্রথমেই বাদ। এবার আসি এই দুইটার মধ্যে কার্বনেট আর সালফেট, পিএইচ মান সর্বাধিক বলতেছে। তো সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, মানে তোমার মোটামুটি 1.69 টাইপসের মান আসে, কিন্তু তোমার মানে কাছাকাছি একটা মান আসে সালফার আর কার্বনেটের মধ্যে। তো H2CO3 হচ্ছে উত্তর হবে, মানে যেহেতু তোমার কার্বনটা প্রথমের দিকে না সাইজ ছোট, আমরা অনেক কিছু পড়ছিলাম, কিন্তু ওই জিনিসটা মেনলি এটাই যে কার্বনেটের হচ্ছে শক্তিটা বেশি আর কি, ওই জন্য হচ্ছে পিএইচ এর মান হচ্ছে সর্বাধিক হয়। আচ্ছা এবার বলছি নিচে কোন পিএইচ এর মান হচ্ছে H+ এর ঘনমাত্রা। দেখো H+ এর ঘনমাত্রা সর্বাধিক মানে হচ্ছে পিএইচ এর মান তোমার কি কমতে হবে, ঘনমাত্রা যার কম তার হচ্ছে পিএইচ এর মান বেশি, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, যেহেতু আমরা মাইনাস লকটা ইউজ করতেছি। তো দেখো এখানে 9.5 সবচেয়ে বেশি, তো 9.5 মানটা হচ্ছে ঘনমাত্রা কম, তার পিএইচ বেশি হবে। আর আচ্ছা H+ এর ঘনমাত্রা বেশি বলতে বেশি অ্যাসিডিক জিজ্ঞাসা করতেছে, তো 2.3 আমরা বলছিলাম অ্যাসিডের মান 7 কম হয়, তাহলে 7 কম যেহেতু বলছি তাহলে প্রথমে বুঝে নিবে এই দুটো অপশন হবে না, বাকি এই দুটোর মধ্যে হবে। এখন বলছি যে সর্বাধিক কোনটা, তো মান যত কম হবে ততই তো তোমার মানে পিএইচ এর মান যত কম হবে ততই তো তোমার ঘনমাত্রা বেশি হবে না, এটাই তো। দেখো বিশুদ্ধ পানিতে পিএইচ 10⁻7, এটা তো জানি, এগুলো জানি, এগুলো পারবো। দেখো এটা দুটিও অম্লীয় দ্রবণের পিএইচ 3 থেকে 6, 3 এবং 6 প্রথম দ্রবণটি দ্বিতীয় অপেক্ষা কত অম্লীয়। তোমার এত কিছু জানার দরকার নেই, তুমি 6 থেকে 3 বিয়োগ করবা, 3 আসবে, ওটা 10 কিউব পাওয়ার করে দিবা, পাওয়ার করে যে মান আসবে সেটাই উত্তর, 1000 শেষ, বুঝছো। দেখো 0.1 m HCl এর পিওএইচ এর মান কত। দেখো আমাদের বলছে HCl এর পিওএইচ এর মান বের করতে বলছে, দেখছো H+ না পিএইচ না কিন্তু পিওএইচ, তো আমরা ফার্স্টে কি করব H+ এর মান বের করব, তো কি করব প্রথম অবস্থান আছে 1 - log 1, তো log 1 এর মান হচ্ছে 0, 1 থেকে 0 গেলে 1, তো এবার বলছে পিওএইচ, তাহলে 14 থেকে 1 বিয়োগ করব, 14 থেকে 1 বিয়োগ করলে 13 শেষ। এবার আসে 12.5% NaOH, এটা আমরা গতদিনও করা দিয়েছিলাম, তাও জাস্ট একবার একটু বলি। দেখো 12.5 কে 10 দিয়ে গুণ করবো, এরপর 40 দিয়ে ভাগ করবো, তো 10 কে 40 দিয়ে ভাগ করলে 4, 12.5 কে যখন আমরা 4 দিয়ে ভাগ করতেছি তাহলে 3 পয়েন্ট সামথিং আসছে, 3.125। তো জিনিসটাকে আমি 14 থেকে হচ্ছে 3.5 যখন যাচ্ছে, আচ্ছা আমি এটার ক্যালকুলেশনটা আরেকটু ভালো করে এখানে বুঝাই দিছি, মানে 14 থেকে যখন 4 থেকে যখন তোমার 0.5 যায় তখন 3.5 হয়, তো 14 থেকে যখন 3.5 যাচ্ছে তখন হচ্ছে যে কি 10.5 সামথিং উত্তর আসে। আরে আমি ভুলাই ফেলছি, হ্যাঁ হ্যাঁ সেম, এটা তোমাদেরকে আমি মানে করা দিচ্ছি আর কি আগের ইয়াটাতে, আরেকবার একটু বুঝাই, হ্যাঁ আরেকটু তোমাদেরকে করে বুঝাই এটা, সরি একটু মানে তোমার এখানে তাকাইতে গিয়ে ভুলাই ফেলছি, তার আরেকবার একটু তোমাদেরকে করে দেখাই আমি সেটা। আচ্ছা একটু বোঝার চেষ্টা করো, দেখো কোশ্চেনটা বলছে 12.5% NaOH এর পিএইচ করতে, তো আমরা ফার্স্ট হচ্ছে H+ এর ঘনমাত্রা বাই করব, আমরা NaOH এর পিএইচ বাই করতে যাচ্ছি, তো পিএইচ বাই করার জন্য তোমার H+ এর ঘনমাত্রা লাগে তাই না, তো ফার্স্টে আমরা OH বাই করব, পিওএইচ থেকে হচ্ছে তোমার মানে পিএইচটা বাই করবো আর কি, ধরো এখানে আবার ভুল লিখছি, আচ্ছা যাই হোক। দেখো 12 আমরা হচ্ছে যে ঘনমাত্রা বাই করার জন্য x/10 বাই হচ্ছে যে কি মানে তোমার আণবিক ভরটা সেটা হচ্ছে ভাগ করি, তো 12.5 গুণ 10 ভাগ হচ্ছে যে কি তোমার NaOH এর ভর কত 40, তো 10 কে 40 দিয়ে ভাগ করে 4, 4 কে 12 দিয়ে ভাগ করলে 3, তো 3 পয়েন্ট সামথিং আসে, 1.25 আসে। এবার দেখো পিএইচ যখন বাই করবো তাহলে কি 14 থেকে হচ্ছে তোমার মাইনাস লগ অফ H+ এর মানটা বাই করবো, মান বিয়োগ করবো, তো log 3 এর মান কত, তোমার log 3 এর মান হচ্ছে 0.5, ঠিক আছে আমি লিখে রাখছি log 3 এর মান হচ্ছে 0.5। এখন যখন বলছি log 3.125 তাহলে কি তোমার 0.5 থেকে আর একটু কম হবে, তাহলে 4 ধরো 0.499 বা 0.488 এরকম কিছু হবে, তো 14 থেকে 0.48 এরকম কিছু যখন বাদ দিচ্ছে তখন 13 পয়েন্ট সামথিং আসে না উত্তর। তো দেখো এখানে অপশনে জাস্ট একটা উত্তরই আছে, একটা অপশনই আছে যে 13.51, তাহলে সেটাই উত্তর হবে। আরেকটা জিনিস হচ্ছে দেখো তোমার আমি জানি যে পিএইচ 14-15 হইতে পারবে না কোনদিন, তাহলে এই দুটা বাদ, তাহলে 13 অথবা 12 এরকমই তো একটা উত্তর হবে। তো যখন আমরা এটা বুঝতেছি যে 14 থেকে হালকা কম, তো 13.51। এবার হচ্ছে 1% NaOH, তো 1 কে 10 দিয়ে গুণ 40 দিয়ে ভাগ, তো 0.25 আসতেছে, তো সেম জিনিস যে প্রথম ইয়াতে 1 মাইনাস হচ্ছে log 2, log 2 এর মান 0, তো 1 থেকে কিছু একটা বাদ। এখন দেখো 0.25 যখন বলছি তার মানে হচ্ছে তোমার বরাবর 1 হবে না, 1 থেকে হচ্ছে একটু কম হবে, তো 14 তোমার এখানে কি OH থেকে পিএইচ বাই করতে বলছে, ফার্স্ট আমরা পিওএইচ বাই করলাম যে 1 থেকে কম কিছু একটা, তো পিএইচ যখন বাই করবে তাহলে 14 থেকে ওই 1 থেকে কম কিছু একটা বাদ দিতে হবে, তো 14 থেকে 1 থেকে কম কিছু একটা বাদ দিলে তোমার তো ধরো
13.9 হতে পারে, 8 হতে পারে, 7 হতে পারে। 13 তো বরাবর হবে না, এই দুটো তো ফার্স্টে বাদ গেছে গা। তো 13.4 জিনিসটা বুঝতেছো? অঙ্ক হাতে কলম না করে একটু বোঝার চেষ্টা করবো যে কীভাবে করলে আমি ম্যাথটা করতে পারতাম, কীভাবে বুঝতে করতে পারতাম। দেখো সেমিমোলার NaOH দ্রবণে পিওএইচ কত, আমাদের একটু সেমিমোলার কি ডেসিমোলার কি এগুলো একটু ধারণা থাকতে হবে, ঠিক আছে? তো সেমিমোলার হচ্ছে 0.5। এখন NaOH বলছে, তো আমরা হচ্ছে 1 মাইনাস ওই যে তোমাকে কি বলছিলাম যে অবস্থান থেকে হচ্ছে যে লগ যে মানটা দেওয়া হচ্ছে, তো 1 মাইনাস লগ 5। তো 1 মাইনাস লগ 5 1, আর লগ 5 এর মান হচ্ছে 0.7, ওটা হচ্ছে 0.3। আচ্ছা আমি তোমাদেরকে মানটা আরেকবার একটু দেখাই দিই, একটু দেখে নাও। হ্যাঁ আমি লিখে রাখছিলাম গতদিন, তোমাদেরকে স্লাইডে দিয়ে দিচ্ছি, তাও জাস্ট একটু লগারিদমের যে মানগুলো সেগুলো একটু দেখে নাও, ঠিক আছে? ডান। পিডিএফটা ওই যে এর আগে ক্লাসে স্লাইডে পাই যাবা, ওখানে দিয়ে রাখছি আমি। আচ্ছা এরপরে এটা একটু দেখো, কোনো দ্রবণে OH মাইনাসের ঘনমাত্রা হচ্ছে 3.5 × 10^4, এর পিএইচ কত? দেখো OH মাইনাস আয়নের ঘনমাত্রা দিচ্ছে, পিএইচ বাই কত? ফার্স্টে আমাদের পিওএইচ আসবে, এরপর হচ্ছে পিএইচ আসবে। এখন দেখো এটা তুমি হচ্ছে -3.5 × 10^4 দিচ্ছ, এখন 3.5কে আমরা কি 4 - 0.5 দিতে পারি। তো তোমার 4 তো দিছি, এখন 0.5 এটা কি log 3 এর মান, তার মানে 4 - log 3 টাইপসের কিছু একটা, ঠিক আছে? তো 14 থেকে 4 গেলে 10.5, তো 10.54। জিনিসটা বুঝতেছো কেমন আসছে? মানে আমি জাস্ট মানটা বসাইছি আর কি, এটাই। তারপর এটা 6 ছিল, এরপর 3 বাড়াইছি, তো 6 থেকে 3 বিয়োগ করবো 3, তারপর কত গুণ বৃদ্ধি পেয়েছি 10 কিউব। বলছিলাম যে 10 এর উপর পাওয়ারটা বসাই দিব। এবার বলছে যে কি 10^9 NaOH এর পিএইচ এর নিকটতম মান। আমার এত কিছু বেসিক টেসিক বোঝা দরকার নেই, আমি 14 থেকে জাস্ট 9 বিয়োগ করে দিব। তো 14 থেকে 9 বিয়োগ করলে 5, 5 ও 14 শেষ। এত কিছু জানার দরকার নেই যে কেমনে আসছে কি আসছে। 0.01 m NaOH এর পিএইচ কত? দেখো NaOH বলছে যখন পিওএইচ 5টা বাইর হবে, তারপর হচ্ছে পিএইচ বাইর করবো। তো তোমার দ্বিতীয় নাম্বার অবস্থান আছে 2 থেকে হচ্ছে log 1 বাদ দিলে কত? তোমার 2 আসে, log 1 এর মান তো 0, তারপর 14 থেকে 2 বাদ দিও, তার হচ্ছে 12। একটু কোশ্চেন পড়ার সময় ভালো মতো চেক করবা যে NaOH বলছে OH আয়ন বলছে নাকি তোমার H আয়ন বলছে, তার পিএইচ বলছে নাকি পিওএইচ বলছে, এগুলো একটু দেখতে হবে। আচ্ছা এটা দেখো 20 ml 1.5 NaOH ও 1.5 ml 2 m NaOH এর মিশ্রণ হচ্ছে, মিশ্রণের ঘনমাত্রা কত? এটার ম্যাথটার হচ্ছে একটু উত্তরটা ভুল আছে, ম্যাথের কনসেপ্ট হচ্ছে মেনলি এই সূত্রটা দিয়ে হয়, V1S1 + V2S2 = V1 + V2S। এটা থেকে তোমার মানে মানটা একটু বাই করে আর কি, আমার অঙ্কটা মানে উত্তরটা হচ্ছে মিলে নাই সত্যি বলতে। আচ্ছা একটি দ্রবণে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা হচ্ছে তোমার 1 × 10^9, তো ওটার হচ্ছে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা কত? আমি বলছি 14 থেকে 9 বিয়োগ করে দিবা, 5 আসবে, 1 × 10^4 শেষ, 1 × 10^5 তাপ শেষ, এই দুইটা। এবার আসা FeCl3 এর জলীয় দ্রবণ কত? দেখো FeCl3 ফেরিক না, তো ফেরিকটা হচ্ছে তোমার এসিডিও মানে কি 7 এর থেকে কম, আর ক্ষারীয় হলে 7 এর থেকে বেশি, ও তো জানি। 2% Na2CO3 এর পিএইচ কত? আমরা জানি 2 × 10 বাই হচ্ছে 106, ফার্স্টে বলছে ঘনমাত্রা বাই করতে হবে, কার্বনেট আয়ন কিন্তু। হ্যাঁ তো 0.1 আসছে, তো 0.1 এর তুমি বলছো কি পিএইচ বাই করতে হবে, পিএইচ বাই করতে, তো কার্বনেট OH 14 থেকে তোমার হচ্ছে যে কি, তো কিছু একটা বাদ মানে পিওএইচ রেঞ্জটা বাদ দিতে হবে। এখন তোমার 1 নাম্বার অবস্থানে ধরো 0.1 কে 0.2 বলতে পারো, তো 1 থেকে হচ্ছে তুমি 1 থেকে হচ্ছে যে কি log 1 বাদ দিবা। দেখো 1.8 দেওয়া আছে, তারা একটু কম বাদ দিতে হবে, তো 1 থেকে কিছু একটা কম বাদ দিতে হবে, তো 14 থেকে কিছু কম বাদ দিলে 13.3, সিম্পল তো। আচ্ছা এগুলো লাগবে না, এগুলো তো বলছি 7.45 এর বেশি হলে হচ্ছে অ্যালকালিসি, আর কম হলে হচ্ছে অ্যাসিডিসি, এগুলো তো জানোই। আচ্ছা এই ম্যাথটা দেখো, এটা কিন্তু করার দরকার নেই। দেখো পাকস্থলী পাচক রসের পিএইচ হচ্ছে 4.74, H+ এর ঘনমাত্রা। দেখো আমি কি বলছি, পিএইচ বাইর করার ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে অবস্থানটা বের করে ওইটা থেকে হচ্ছে কিছু একটা মান বিয়োগ করবে। এখন দেখো এখানে 1.4, তো আমরা 1 থেকে যদি কিছু বাদ দিই 4 কি জীবন আসবে না? তারপরে দেখো 1 2 3 বা হচ্ছে প্রথমে 1 আসছে, 1 থেকে যদি এটা বাদ দিই তাহলে কিছু আসবে? জীবনেও না। এর সেম জিনিস 1 2 3, তো 1 থেকে তোমার মানে 0.0 ফার্স্ট আসতেছে, তারপর 3 আসছে, তো 2 থেকে কিছু বাদ দিলে কি 4 আসবে কোনোদিন? তো এটাও বাদ। এবার দেখো এটা দেখো 1 2 3 4 5, 5 নাম্বার ঘরে গিয়ে তোমার সংখ্যা আছে, তো 5 থেকে কিছু বাদ দিলে তো আমরা 4 পয়েন্ট সামথিং আসবে না, ঠিক আছে? এটাই তো উত্তর হওয়ার কথা, তাই না? বেসিক তো এটাই বলে, এটাই। তো অম্লীয় মাটিতে পিএইচ বৃদ্ধি বলছিলাম, ক্যালসিয়াম রিলেটেড যা যা পাবা, ডলোমাইট চুন, এটা কমানোর জন্য তোমার হচ্ছে ফসফেট, এটা তো বলছে NH4 ফসফেট। এবার অম্লীয় বাফারে কি হবে? মেনলি মানে দুর্বল অম্ল, তার হচ্ছে যে কি লবণ, তো NaOH HCl এর জীবনেও হবে না, CH3COOH NH4, তোমার হচ্ছে যে কি অম্লীয় যেটা তোমার মানে অ্যাসিড দিব সেটারই লবণ হতে হবে, তাহলে এটাও বাদ। এবার ক্ষারেরটা এটাও বাদ। এবার হচ্ছে CH3COOH NaOH, এটা হতে পারে কারণ কি তোমার এটা হচ্ছে অ্যাসিডীয় দুর্বল অ্যাসিড, NaOH ও সেম কথাবার্তা, মানে দুর্বল অ্যাসিড আর হচ্ছে যে কি শক্তিশালী খাদ দিছে আর কি অম্লীয় বাফার তৈরি করছে। এখন কোনটা দিয়ে হচ্ছে ক্ষারীয় বাফার ধর্ম
রাখতে পারবো। তো ক্ষারীয় বাফারের সূত্র কি তোমার দুর্বল ক্ষার হতে হবে এবং ওইটার হচ্ছে লবণ হতে হবে। তো CH3COO এটা তো তোমার হচ্ছে যে জানি যে অ্যাসিড, তো অ্যাসিডিও বাফার হবে, তো এটা বাদ। তারপর হচ্ছে NH4Cl, ওটার হচ্ছে OH মাইনাস, তাহলে এটা কি তোমার এমনিতে দুর্বল থেকে হচ্ছে তার একটা লবণ তৈরি হয়েছে, তো এটা হচ্ছে ক্ষারীয় হতে পারে। এবার NH4 H2S4 মিল নাই, তাহলে বাদ। NaOH NaCl মিল নাই, বাদ, শেষ। রক্তে কোন বাফার মানে বিদ্যমান? বাইকার্বনেট আছে, তারপর তোমার হচ্ছে ফসফেট একটা আছে, আর একটা প্রোটিন বাফার আছে। কোনটা কি কি বিক্রিয়া একটু দেখে নিবা। এখানে এটা হচ্ছে তোমার অ্যাসিড অম্লীয় বাফার ছিল, আর এটা হচ্ছে ক্ষারীয় বাফার ছিল, এগুলো একটু দেখে নিবা। আর কোনো বাফার দ্রবণের সমগ্র মাত্রার H(x) আর Hx আছে, ঠিক আছে, ভালো কথা। Hx এর K হচ্ছে 10%, তাহলে pH কি মেনলি তোমার মাইনাস লগ অফ তোমার মানটা না তো মাইনাস লগ অফ 10, তাহলে 80 তো হবে, তাই না? সূত্রটা একটু দেখে নিবা। অম্ল বাই লবণ, লবণ বাই অম্ল, এটা একটু মাথায় রাখবা। তারপর দহন তাপমাত্রা সর্বোচ্চ, এটা দহন তাপের ঋণাত্মক, এগুলো তো বসি, এগুলো তো জানোই। আচ্ছা, কোন জলীয় দ্রবণের পিএইচ এর মান সবচেয়ে বেশি? পিএইচ এর মান সবচেয়ে বেশি হওয়ার সত্য কি তোমার হচ্ছে, দেখো ক্ষারের হচ্ছে পিএইচ এর মান সবচেয়ে বেশি, তাই না? এটা তো আমরা জানি। আর দ্বিতীয়ত হচ্ছে তুমি মানগুলা বাই করতে পারো। NH3 NH4Cl CH3COO, এটা জীবনেও হবে না, কারণ এসিড থেকে তৈরি হয়েছে। এবার আসি NH4Cl NH3, এগুলো কি অ্যামোনিয়া, তাহলে এগুলো বাদ। 0.1 m NaOH, শেষ। ঠিক আছে, তো দেখো নিচে কোনটি সঠিক নেই। tan ইনভার্স 2 log HCl দ্রবণের পিএইচ হচ্ছে 2, দেখো মাইনাস লগ অফ tan ইনভার্স 2, তো সামনে চলে আসলে 2 তো হবে, শেষ। এটা হচ্ছে 0.01 NaOH এর দ্রবণের পিএইচ কত, দেখো 2 নম্বর অবস্থান, 2 থেকে মাইনাস লগ 1 গেলে হচ্ছে 0, তো 2 থেকে 0 গেলে হচ্ছে 2। এখন OH বলছে আমাদের পিএইচ বাই করতে হবে, তো 14 থেকে 12 2 গেলে হচ্ছে 12 হয়, শেষ। এবার হচ্ছে 0.0 m Na2CO3, দেখো Na2CO3 এটা কি তোমার মেনলি ক্ষার না, ক্ষারের তো পিএইচ 7 থেকে বেশি, এটাও ঠিক আছে, তাহলে বাকি এটা রইলে এটা ভুল। আর তাও একটু প্রমাণ দিয়ে দিই, দেখো tan ইনভার্স 9 m HCl এর দ্রবণের পিএইচ হচ্ছে 9। দেখো HCl যখন অ্যাসিড বসে, অ্যাসিডের পিএইচ কি কখনো 9 হবে? অবভিয়াসলি অ্যাসিডের ইয়াটার সাথে কম হয় না, এটা দিয়েও পারা যায়। তো গেল তো। আচ্ছা, দেখো নিচে কোন যৌগে কোনো পিএইচ হচ্ছে 7.4 দ্রবণে যুক্ত করলে এর পিএইচ এর মান কখন হচ্ছে পিএইচ এর মানটা করবে। দেখো 7.4 মানে কি সামান্য ক্ষারীয়, মানে মানুষের রক্তে, তো ক্ষার যখন তখন হচ্ছে বাফার করার জন্য হালকা একটু অ্যাসিড দিব, শেষ। অ্যাসিড দিয়ে মানটা দাগাই দিবা। এটা একটু লাগে, রক্তে বাইকার্বনেট ও বাইকার্বনেট বাফারের মান হচ্ছে 7.4, তাহলে হচ্ছে বাইকার্বনেট কার্বনিক অ্যাসিডের অনুপাত কত? এটা 20:1। ওই যে আমরা 6:1 একটা মান পড়ছিলাম ওই যে গত লেকচার শিটে মানে লেকচারটা পড়ানোর সময়, তখন বলে দিছি এটা। আর মানুষের রক্তে বাফার, এটা তো বলছিলাম ফসফেট পথে পাওয়ারফুল, বাইকার্বনেট আছে পথ হচ্ছে বেশি, আর প্রোটিন বাফার, এই তিনটা। এবার এগুলো গেছে H+ আয়নের ঘনমাত্রা, এগুলো বাই করতে পারবা, কোনো ব্যাপার না। তারপর 1% HCl সেম জিনিস, ওই যে 1 কে 10 দিয়ে গুণ করে হচ্ছে 36.5 দিয়ে ভাগ করবা, 0.27 আসবে, এটাকে 3 ধরবা, প্রায় 0.3 ধরবা, তো 0.3 প্রায় 0.3 হচ্ছে লগ 5 এর, সরি লগ 3 এর মান হচ্ছে প্রায় 0.5 0.5, তো 1 মাইনাস 0.5 দিয়ে ভাগ দিয়ে 0.5 সামথিং উত্তর আসবে, শেষ। দহন তাপমাত্রা সর্বাধিক, এটা তো বসে HF -68.60, নর্মালি হচ্ছে তোমার -57 পয়েন্ট সামথিং থাকে, এটা এগুলো তো লাগতেছে না। আচ্ছা, এই এমসিকিউটা তো দেখাইলাম না। কোন দ্রবণের পিএইচ হচ্ছে 8.45, H+ এর ঘনমাত্রা কত? দেখো আমরা H+ এর ঘনমাত্রা সূত্রটা মিলি কি জানি, মাইনাস লগ অফ কিছু একটা মান, H+ এর মান। তো আমরা যখন তোমার tan ইনভার্স সামথিং উত্তর দিই, তো ওই মানটা সামনে চলে আসে না, সামনে চলে এসে বিয়োগ করি, তো 9। দেখো এখানে দেখো 4 আছে, -3 আছে, -1, এগুলো কি কখনো সম্ভব? মানে 9 থেকে 8 না কাছাকাছি আছে, 1 3 কি কাছাকাছি আছে, তো এটাই উত্তর। করার দরকার আছে, জাস্ট একটু কনসেপ্টটা মাথায় রাখলেই হয়, অঙ্ক করারই দরকার নেই, একদম অঙ্কই করবো না। অক্সিজেন জনসংখ্যা কখন মাইনাস হবে? KO2 X, ওই যে বাচ্চা কালের অঙ্ক 2, আর যেটা অক্সিজেন লাগবে ওটার সাথে X গুণ করবা, তারপর ক্যালকুলেশন করে ফেলবা, শেষ। দুর্বল অ্যাসিড, আচ্ছা দুর্বল অ্যাসিড কেমনে বাই করবো? জনসংখ্যাটা দেখবো, এরপর হচ্ছে তোমার কেন্দ্রীয় মানে মানটা ছোট না বেশি, এগুলো দেখবো। দেখো 6 থেকে 3 গেলে হচ্ছে যে কি -6, আর কি -6 থেকে 3 যখন তুমি যাচ্ছ +3 হচ্ছে, তো +3 হয়, তো বোরন হচ্ছে +3। নাইট্রেট -6 থেকে +1 +5 হচ্ছে, তাহলে এটা হবে না। 6 থেকে 3 গেলে 3, এই দুইটার মধ্যে একটা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তারপর 4 থেকে 1 গেলে 3, তাহলে এই তিনটার মধ্যে একটা সম্ভাবনা আছে। এবার আমরা একটা কথা বলছিলাম যে যখন জনসংখ্যা সেম হয় তখন হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মান যার বেশি সে হচ্ছে তোমার বেশি সবল হবে। তো HClO2 ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তারপর ফসফরাসে, তো এই দুটো শক্তিশালী, তাহলে সবচেয়ে কম কোনটা? H3BO3, এগুলো গেছে। তাপ সর্বাধিক, এগুলো তো তোমাদেরকে শিখাইছিলাম যে
সিএসসি ডাবল এর সবচেয়ে কম -55.14, তারপর এইচএফ এরটা সবচেয়ে বেশি -68.60, এনওএইচ প্লাস এইচসিএল 3টা অক্ষর আছে 743, তারপর এদিকে HNO3 -7 মানে 3 আছে লাস্টে 3 দিয়ে 3 5, এটা বুঝাইছিলাম। জিয়া মনে রাখতে পারো। তাপ উৎপাদী কোনটা? ঘনীভবন হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আর কি কোনো এমসিকিউ বোঝানো বাকি আছে? কোনো লেখা টিকা? না, আর কিছু নাই। তো এরই মাঝে আমাদের এমসিকিউ সলভ করা শেষ। জিনিসটা হচ্ছে তোমরা এমসিকিউ সলভের সময় আসলে বোঝার চেষ্টা করবা যে 4টা অপশানে কি বলছে। বারবার বলতেছি 4টা অপশানে টেস্ট করবা, টেস্ট করে হচ্ছে এমসিকিউ দাগাবা। একটা এমসিকিউ 1 মার্ক নেয়, 1.25 যায়। তো ধীরে সুস্থে এমসিকিউ দাগাতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে তোমরা ক্যামেরার নাড়াচাড়া নিয়ে আসলে একটা কথা বলতেছো, বা ওইটার জন্য আসলে আমি এক্সট্রিমলি সরি ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত হচ্ছে যে কি আমি আমার ফোন থেকে ক্লাস নিই। এটা মানে আমার একটা মাত্র ফোন আছে। দেন আমি হঠাৎ করে ডিসিশন নিয়েছিলাম যে তোমাদের জিএসটি ক্লাস নিব। রমজান মাসে সব প্ল্যানিং ছিল, হঠাৎ করে রমজান মাসে তোমার ক্লাস নেওয়া শুরু করি। 1 মাসের মধ্যে আসলে যতটুকু সম্ভব হচ্ছে কভার করার চেষ্টা করতেছি। আর এতদিন তো তোমার লোডশেডিংয়ের কোনো প্রবলেম তেমন হইতো না, যেহেতু শীতকালের মানে মোটামুটি ঠান্ডা একটা ওয়েদার ছিল। এখন তো লোডশেডিংয়েও কি প্রবলেম হচ্ছে। তো আমি জাস্ট চাচ্ছি যে কোনোভাবে কেমিস্ট্রি যে লেকচারটা সেকেন্ড পেপার সহ তোমাদের গুচ্ছ পরীক্ষার আগে যে কোনো মূল্যে শেষ করতে, ঠিক আছে? তো প্লিজ একটু কোঅপারেটিভ হবা। ফ্রেন্ডদেরকে জানিও, যদি সম্ভব হয় জুনিয়রদেরকে সাজেস্ট করিও। আপুর জন্য উপকৃত হবা, আপু খুশি হব, এতটুকুই। আর হচ্ছে যে আপুর জন্য দোয়া করিও, আপুর বার্থডে ছিল। তো এই হচ্ছে কথাবার্তা। আর কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি সব কিছুর জন্যই। আর মাইক্রোফোনের যে একটা বিষয় আসলে বলতেছো, আমার আসলে মানে ওইভাবে মাইক্রোফোন কিনবো বা হচ্ছে ইয়ারফোন হেডফোন কিনবো, এগুলো আসলে সম্ভব না এখন। নিজেরও একটা ধরো লাইফ খরচ পাতিল আছে। আমি জাস্ট আমার নিজের ফোনটা আর ফোনের যে ইয়ারফোন সেটা দিয়ে তোমাদের ক্লাসগুলো নিই যতটুকু সম্ভব। মানে চেষ্টা করি। তো তোমরা একটু কষ্ট করে কোঅপারেটিভ হবা আমার প্রতি, এটাই আশা রাখবো। আর হচ্ছে যে এতটুকুই। আর দোয়া করিও যেন হচ্ছে ক্লাসটা শেষ করতে পারি। আল্লাহ হাফেজ, পিস।